টানা বৃষ্টিতে নাকাল দেশ, জলাবদ্ধতায় ব্যাহত স্বাভাবিক কাজ, বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট, পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ। গাইবান্ধায় তীব্র নদী ভাঙন, তিস্তা ও ব্রহ্মপুত্রে প্রতিদিন বিলীন হচ্ছে জমি, বসতভিটা, বিভিন্ন স্থাপনা, ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষ। জাদুকাটা নদীর আতঙ্ক, কালাবাহিনী ড্রেজার দিয়ে কেটে নিচ্ছে নদী তীরের বসতভিটা, প্রতিবাদ করলেই নেমে আসছে নির্যাতন, মামলার খড়গ নির্বাক প্রশাসন। এবং নওগাঁয় যত্রতত্র বিক্রি হচ্ছে এলপিজি, বাড়ছে দুর্ঘটনার সংখ্যা, ফায়ার সার্ভিসের প্রয়োজনীয় অনুমতি ছাড়া চলছে গ্যাস সিলিন্ডারের বিকিকিনি। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। টানা বর্ষণে প্লাবিত হচ্ছে দেশের নতুন নতুন এলাকা, পানিবন্দী অনেকে। জলাবদ্ধতার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম, সড়ক তলিয়ে যাওয়ায় যাতায়াত থেকে শুরু করে জনজীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব পড়েছে। কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান পানি। এই দুর্ভোগ উপেক্ষা করে ভিজে ভিজেই বিদ্যালয়ে ছুটছেন শিক্ষার্থীরা। অনেকের পরীক্ষা থাকায় অভিভাবকরাও দুর্ভোগে পড়েছেন। টানা ভারী বৃষ্টিতে গাইবান্ধা শহরের সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। শহরের মধ্যপাড়া, মুন্সিপাড়া, মাস্টারপাড়া, স্কুল রোড সহ বিভিন্ন এলাকায় পানি জমে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। পরীক্ষার মধ্যে আমরা পানি পেয়ে আসতে পারতেছি না, আমাদের স্কুলের সামনে পানি। এখানে সেই স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের জন্য ভীষণ কষ্টকর, যা যন্ত্রণাদায়ক। কেন আমরা নাগরিকরা পৌর কর দিয়ে এই কষ্টটা কেন করবো? এই ময়লা পানি কেন ভোগ করবো আমরা? বৃষ্টিতে উপকূলীয় জেলা বাগেরহাটের বিভিন্ন উপজেলা ও শহরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকায় পানি জমে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং নিম্ন আয়ের মানুষ। আমাকেও দিন যাচ্ছে কষ্টে, নামতে পারতেছি না, ঘরের ভিতর রুগী নিয়ে যেতে পারতেছি না। একটু বৃষ্টি হলেই অত্র এলাকায় পানি কি পরিমাণ হাঁটু পানি হয়ে যায়, যেটা জনদুর্ভোগ। কুমিল্লা নগরী সহ বিভিন্ন স্থান পানিতে তলিয়ে গেছে। আবাসিক এলাকার রাস্তাঘাট, স্কুল কলেজ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। বিশেষ করে ধর্মপুর খাদ্যগুদাম, রেসকোর্স, অশোকতলা, ছায়াবিতান, আবাসিক এলাকা সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। হবিগঞ্জে উঁচু এলাকার বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও একই সাথে নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। স্বস্তি ফিরেছে মৌলভীবাজারে, সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। বৃষ্টি কমে আসায় পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকা থেকে ধীরে ধীরে পানি নামছে। আবহাওয়া অফিস জানায় আগামী 24 ঘণ্টায়ও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। গাইবান্ধায় তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। সবচেয়ে বেশি ভাঙন দেখা দিয়েছে তিস্তা ও ব্রহ্মপুত্র তীরবর্তী জনপদে। প্রতিদিন নদী গর্ভে বিলীন হচ্ছে আবাদি জমি, বসতভিটা এবং বিভিন্ন স্থাপনা। ভাঙনের মুখে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা এবং স্থানীয় বাঁধ। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে নদীপাড়ের মানুষ। ভাঙছে নদীর পাড়, গৃহহীন হচ্ছে নদীপাড়ের বাসিন্দারা। শেষ সম্বল রক্ষায় অনেক পরিবার ঘরবাড়ি খুলে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। নদ নদীর পানি উঠানামার সঙ্গে সঙ্গে গাইবান্ধার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিস্তা ও ব্রহ্মপুত্র, যমুনা তীরবর্তী জনপদ। তিস্তার ভাঙনে সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া, চণ্ডীপুর ও শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় শত শত বিঘা আবাদি জমি ও অসংখ্য বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের মুখে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা এবং স্থানীয় বাঁধ। বন্যা এলে কত সমস্যা, গরু ছাগল নিয়ে অসুবিধে, খাওয়া দাওয়ার অসুবিধে। ভয় তো থাকে, ঘুম হয় না, কখন তল ফাঁকে ভাঙ্গিয়ে শক্সু দিয়ে তলি যায়। খালি বালু দিয়ে বস্তা দিয়ে বান্ধিলে হবে না, বুলটার দিয়ে অঙ্গের বান্ধি দিয়ে অনেক। টানা বৃষ্টি ও নদীর পানি বাড়ায় পাট, তিল, বিভিন্ন ধরনের শাকসবজি সহ প্রায় 119 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কৃষক পড়েছেন চরম অনিশ্চয়তায়। দুটো পয়েন্টে এরকম ভাঙতেছে এবং ভাঙন আর দিন বৃদ্ধি পাচ্ছে এবং এইভাবে ভাঙন চলতে থাকলে এলাকা পুরাই বিলীন হবে। ডিসি খালি দেখে গেলে তো হবে না, নদীটা বাঁধে দিতে হবে, তো খালি দেখলে তো হবে না। আমরা সুস্থভাবে কাজ চাই এখানে। ঝুঁকিপূর্ণ এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সম্ভাব্য বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। বন্যার আশঙ্কা থেকেই
আমরা আমাদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করে রেখেছি এবং সরকারের বরাদ্দগুলো রয়েছে এবং শুকনো খাবার থেকে ধরে আমাদের যে ত্রাণ এবং অন্যান্য যে কার্যক্রম এগুলো আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। প্রতি বছরের মতো এবারও নদী ভাঙনের নিঃস্ব হওয়ার শঙ্কায় দিন কাটছে গাইবান্ধার হাজারো মানুষের। অস্থায়ী প্রতিরোধ নয়, নদী ভাঙনের স্থায়ী সমাধানই এখন নদী পাড়ের মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা। ডিবিসি নিউজ ডেস্ক। পাটের সোনালী অতীত ফিরিয়ে আনার পাশাপাশি বিদেশি বীজের উপর নির্ভরশীলতা কমাতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। পাট বীজ আমদানি বন্ধ করতে নতুন বীজ উৎপাদনে গবেষণা চলছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, একই সঙ্গে দেশের পাট ভিত্তিক শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল নিশ্চিত করতে কাঁচা পাট রপ্তানি নিরুৎসাহিত করা হচ্ছে। নওগাঁয় বেড়েই চলেছে রান্নার জ্বালানি হিসেবে এলপিজি গ্যাসের ব্যবহার। তবে ফায়ার সার্ভিসের নিরাপত্তা নির্দেশনা ও প্রয়োজনীয় অনুমতি ছাড়াই যত্রতত্র বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। একই সঙ্গে সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশিতে সিলিন্ডার বিক্রির অভিযোগ ক্রেতার। এতে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা, আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। নওগাঁর বিভিন্ন উপজেলা ও বাজারের মুদি দোকান, হার্ডওয়্যারের দোকান এবং ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানেও বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার। এসব দোকানে নেই নিরাপদ সংরক্ষণের ব্যবস্থা, নেই অগ্নি নির্বাপন যন্ত্র, আবার কোথাও দাহ্য পদার্থের পাশেই রাখা হয়েছে সিলিন্ডার। ফায়ার সার্ভিসের নিরাপত্তা নীতিমালা অনুযায়ী এলপি গ্যাস সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে নির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা বাধ্যতামূলক, কিন্তু তা অনেক স্থানেই মানা হচ্ছে না। যথাযথ যে কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষের অবশ্যই অবহেলা, অনিয়ম, দুর্নীতির কারণেই এরকম ঘটনাগুলো আমরা বারবার দেখছি, যার বলি হতে হচ্ছে আমাদের সাধারণ মানুষকে। শুধু তাই নয়, সরকার নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ রয়েছে। প্রদর্শন করা হয় না নির্ধারিত খুচরা মূল্য। অতিরিক্ত দামটা দেওয়া হয়, এটা একটা বিষয়। আর গ্যাস কম দেওয়া হয়, যেখানে 12 কেজি থাকার কথা সেখানে ইউজিং সিলিন্ডার পাওয়া যায়। তবে ব্যবসায়ীদের দাবি, পরিবহন ব্যয় সহ অন্যান্য কারণে অনেক সময় নির্ধারিত দামে বিক্রি করা সম্ভব হয় না। যারা এই ধরনের ব্যবসা করে তারা আসলে অনেক সচ্ছল, অনেক কিছু এরকম না, মোটামুটি ওই হাটে বাজারে যারা বিক্রি করে তারা ওই 2-4টা করে নেয়, অনেক বেশি তারা নেয় না, রাখেও না। অতিরিক্ত দাম নিলে বা অনিয়মের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভোক্তা অধিদপ্তরের। প্রথমত দেখি যে এই নির্ধারিত রেটে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে কিনা। যে অনুমোদন নেওয়ার পরে ধরেন আপনার এক জায়গায় আপনার গ্যাস সিলিন্ডার স্টোর করার কথা, আপনি সেই জায়গায় না করে হয়তো কোনো লোকালয়ের ভিতরে কোনো বিল্ডিং সস্তায় পেয়ে গেলেন, সেখানে স্টোর করা শুরু করলেন। তো এরকম নিউজ আমাদের কাছে আসলেও তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। বাড়তি দামে এবং নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই হরহামেশাই সিলিন্ডার বিক্রি হওয়ায় প্রশ্ন উঠছে তদারকি নিয়ে। ডিবিসি নিউজ ডেস্ক। গাইবান্ধায় ধারালো অস্ত্র দিয়ে চাচাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে আপন ভাতিজার বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ভাতিজা পলাতক। এলাকাবাসী ও স্বজনরা জানান, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কেতকিরহাট মাঝিপাড়া এলাকার গোলাম হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। পারিবারিক কলহের জেরে গোলাম হোসেন তার আপন চাচাকে হত্যা করে দাবি নিহতের পরিবারের। গোলাম প্রায়ই তার স্ত্রীকে মারধর করত। চাচা শাহজালাল সহ প্রতিবেশীরা প্রতিবাদ করায় এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন গোলাম। খবর পেয়ে পুলিশ ছুরি জব্দ করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 6 মাসের চিকিৎসায় সুস্থ হওয়ার পর সুন্দরবনে বাঘিনীটিকে অবমুক্ত করেছে বন বিভাগ। চলতি বছর সুন্দরবনে হরিণ শিকারীদের পাতা ফাঁদে আটকা পড়া বাঘিনীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। দুপুরে সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক বনাঞ্চলে বাঘিনীটিকে অবমুক্ত করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। সকালে খুলনা থেকে নদীপথে বাঘিনীকে আন্ধারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্রের পাশের বনাঞ্চলে নিয়ে ছেড়ে দেওয়া হয়। অবমুক্তকরণ প্রক্রিয়ার সময় বন ও পরিবেশ বন বিভাগ তার গতিবিধি পর্যবেক্ষণের জন্য বনের ভেতরের 8 কিলোমিটার এলাকা জুড়ে 20টি বিশেষ ক্যামেরা বসায়। ডিবিসি সারা বাংলায় এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।